আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিকের মধু সুন্দরী দেবীর আবির্ভাব। সেদিন হাতে কোনো কাজকর্মই ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়ায় মন প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, দেখা নেই যে বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্প গুজবের পরে যখন উঠতে যাব এমন সময় ঘোর বৃষ্টি নামল। তারানাথ আমায় এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ থামবে না। তারানাথের বৈঠকখানায় বসে আমরা শুধু দুজনে। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরেই এসে ভিড় করবে। কেউ না আসলেও মনের ভাব এরকমই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউ আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। সেদিন তারানাথের বাড়িতেও মনে হলো আমরা দুজনে ছাড়া পুরো কলকাতা শহরে যেন কেউ কোথাও লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শুনবার প্রবৃত্তি উভয়েরই জাগল। ঘোর বৃষ্টি, মুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়াম, অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যেন নয় বা কোনো কালে ছিল না। এ কথা পূর্বের গল্পতে। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ অস্বাভাবিক। কিন্তু তার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করল, তার জন্য সত্যি বলছি আদৌ আমি প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তাহার মুখে কথা শুনে আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথা বলতে গিয়ে যেন কি একটা বলবে বলবে করেও বলেনি। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিকের জীবনে অনেক কাহিনী সে আমার কাছে, কেন কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলি ঠিক বলার মতোও নয়, কারণ সে কথা বলার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোও শক্ত। বললাম, জ্যোতিষী মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটা আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প কিন্তু বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো ও ঢের শুনেছি আমি। তারানাথ হেসে বলল, ঢের শোনোনি? শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেত। দু একজন নিতান্ত
অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারোর কাছে আমি বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা ও 2খানা করে পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, মুখ চোখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়েছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল থেকে কিনে দেব। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা তুই চলে যা, 2টো পান নিয়ে আয়। চাটা খেয়ে নাও, পরোটা খানা। না না, ফেলতে পারবে না। ইয়ং ম্যান, তোমার এখন খাওয়া বেলা অমন। ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকেই। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম, দেখি না কি আছে এর মধ্যে। খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দৃষ্টি মূল্যবান অভিজ্ঞতা হলো। 2টি অভিজ্ঞতার মধ্যে প্রথম, ধনী জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তের মধ্যে। এবং দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা। আমি ধনী জ্বালানো ব্যবসাদের সাধু অনেক দেখলাম। ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলাম, সাধু বেশি ভিক্ষুককে দেখলাম, সত্যিকার সাধু একটাও দেখলাম না। এই অবস্থায় বরাকর নদীর ধারে শালবনির মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমানায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন ধরাবার জোগাড় করতে যাচ্ছি। ঠিক এই সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুঁটলি বগলে করে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে শটাঙ্গে প্রণাম করলাম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল, ওহি ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্ডির আসন। 5টি নরমণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রাদ্ধ হলো। সংকল্প করলাম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের
কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছ থেকে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলো, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথা সত্যতা একদিন বুঝলাম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। মনে কৌতূহল জাগল, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সেই মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমার টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলাম। তারপর দিন রাত্রে আমি ঘুমালাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ভোর হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম। যে মেয়েটার সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্র বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এই কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথাটা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই মনে কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে ঠিক এই সময়ে আর শুয়ে থাকতে পারলাম না, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এই গন্ধটা আমি পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফুলের গন্ধ। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ আছে। এই রকম চলল আরও 10-12 দিন। তারপরে সাধুর ডাক এলো বরাকর না কোড আমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তায়ন করার জন্য। সাধু বাবাজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধু বাবাকে অনেক খোশামদ করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলুম, এ আর কি, সাধুজি
সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে চান না। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়, আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগল। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আসে কিনা। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল, এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগেই রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমন্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন ঘৃণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কী ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, কি আর ছাতিমতলায় একা পঞ্চমন্ডির আসনে বসতে যাই। তা নয়, ও আমার অদৃষ্টির লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রি। তা কি আর তখন বুঝেছিলাম? যাক ও কথা। রাত ক্রমে গভীর হল। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগল। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমন্ডির আসন, যেখানে আমি বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে দেখি এবং আমি চমকে উঠি। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোও সম্ভব নয়। মেয়েটি সেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও যেখানে কেউ ছিল না আমি জানি, এবং আধ সেকেন্ডের মধ্যেই সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকল বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয় ছিল। তারপর আর 1 সেকেন্ড। তারপরে কী ঘটল আমি কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমন্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার কারণে গায়ে ব্যথা হয়েছে, গলা ভারও হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবতে লাগলাম। মেয়েটি কে? কি করে
অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব। অসামান্য রূপসী সেই মেয়েটি অজ্ঞান হয়ে পড়ার আগে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তাকে দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালির জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানি পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠ, জিনিসগুলো রেখে দে। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিন্তু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় বাবু? বড় কঠিন পথ। সেই রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তার এই সেবা যত্নে এবং দয়ায় আমি ক্রমে সেরে উঠলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাবু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমন্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয় সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছ আমি কি করে জানলাম, তাই না? আরে বাবু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো। তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো ঝড়ের ঘরে বসছিলে, ওই সব কথা না হলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছ এই ঢের। আর কখনো আপন পাগলামি করতে যেও না। আমি চুপ করে বসে রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি? সেদিনই মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজি কি তার পরদিন পাহাড়ি বিচ্যুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে এনে তার সেবা করি। দিনরাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখান থেকেই বা কি হবে? আমি তো কিছুই করতে পারছি না, আমার দ্বারা কিছুই হচ্ছে না। শুধু শুধু ওই বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2 পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন।
বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললাম, আজ্ঞে হ্যাঁ। এর আগেও আমি বীরভূমের একটা শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরেই আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে, সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছ, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খেপা শেয়াল কুকুর কি গোখরো সাপকে ভয় করে, ঠিক তেমনি ও সে জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো ক্ষণে। কতদিন ছিলে ওর সঙ্গে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার তোমার হয়েছে। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশারিবিহীন রূপসীর টানে এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু তুমি কথা একটা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে? কি রে বাবা, তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এই কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলেন। আচ্ছা, শুনে যাও তবে। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কুলার্ণব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূতাডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়? অদৃষ্ট লিপি তবে বলছে আর কাকে? এই যেমন তোমার। আমি বললাম, ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ যে প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়।
কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে। কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবেই তাদের পেতে পারা যায়। এইসব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূতডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতডামরের প্রথম শ্লোকই হল অখ্যাত সংপ্রবধ্যাখ্যামি যোগিনী সাধনোত্তমম সর্বার্থ সাধনাং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতিগ্রহা মহাবিদ্যা দেবানামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকমই এক জীব। তোমার সাহস থাকে সে মন্ত্রে তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেব না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিনে তিনি আবার আমায় কি আর সামনে রাখতে পারেন? আমি নাছুরবান্দা হয়ে পড়লাম। মন্ত্র তো আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবেই পাবে তুমি দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমার চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো তাকে ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি, ভার্যাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা কিন্তু বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকেই তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারিনি। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনি। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা আমায় দেখাবে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো? হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে ওঠার পরে এই সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল, কিছু দূরে। থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম। আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমই কেটে গেল 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। কিছুই দেখিনি।
মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিচ্ছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমাস্থায় মৎস্যেন্দ্রনাথ সমস্ততম আমি সান্নৈ কুপশ্যপৈ সংপূজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম। আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির উপর হোম করে ওং ঢং ঠং ঝং ইং খং মধু সৌন্দর্যই নম এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতকগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম জলের ওপর। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। তন্ত্র টন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরও মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে, আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি। তখনও হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর আর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 5-4 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি আছে। তারপরেই আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবেই ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও তিনি এখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমন্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনো। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সঙ্গে বলল,
নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো না করো সেটা আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কীরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি, কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যত ভানু প্রতীকাশা বিদ্যুৎ পঞ্চনিভাসতি, নীলাম্বর পরিধান মদ বিল্লভ লোচনা, নানালঙ্কার শোভাট্টা কস্তুরী গন্ধ মোদিতা, কোমলাঙ্গীং স্মেরুমুখীং পিনত্তঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান। দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। স্বাদকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন। কথা? আমার চেতনা তখন লোপ পাবার মতো হয়েছে। তো কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয়। ওই যে বলেছে মহবিল্লভ লোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সেই চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়ারূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে? তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে। বরাকর নদীর দুপারের শাল বনের পাতা ঝরে গেছে। আকাশ রোজ নীল, রাত্রি শুক্লপক্ষের জ্যোৎস্নার মতো মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী, না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল। গুণে জ্ঞান করে, কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্বের মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিচ্ছু ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে, নিশ্চয় হয়ে, স্থানর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন প্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেক দিন থেকে তাকে দেখছি,
সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলা ভাষায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার মাদুলি আছে, তোমার আছে সাধু বাবা? এমনভাবে করুণ স্বরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এই কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটে কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। না চণ্ডিকার দেবীর রোষ কটাক্ষে যেমন করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবীই থেকে যায়। ভীষণ প্রতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করে নিতে পারে। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বলল, ভয় কিসের? বললাম, ভয় কই, তুমি রাগ করেছ কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বলল, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। এত জোর করে বললুম, দেবী তোমায় ভালোবাসি, ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারও ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরাপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম। তখন আবার যে দেবী সে দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিটোল গরম শরীরের, মুখের ভাব আরও কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকেই বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন, হয়তো একদিন মরব এর হাতেই। সাপুরের সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমী ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায় সে বলবো না এখন। কত দূরে, কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যল্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপা রূপসী এক তরুণী নারী, দেবী বটে,
আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লাম, মাথা ঠিক রইলই না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা কেটে গেল শিগগির, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে, কে একজন পাগল বোধহয়, বাঙালিই হবে। অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমায় এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করল। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় নাকি আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি তো কিছুতেই আসব না, ওরাও ছাড়বে না। তখন আমার সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি ক্ষিপ্ত উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারত না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই। এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যে। দেবী ত্রিকালঙ্কা, তাকে জিজ্ঞাসা করিনি কি করে তিনি এই কথা জানলেন। হলেও তাই। বাড়ি আসার পরে সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করিলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছা হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হইয়া উঠিয়া বসিল। ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানসী হয়ে। এদিকে সৌন্দর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারে শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলব ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ এ নয়। ভেবো না, আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গহারা, বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও।
কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকারের চাওয়া চায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরেও, কিন্তু আমাদের অদৃষ্টলিপি কোথাও চিরদিন থাকতে পারি না। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। সুখী ভেব না আমাকে। বলিলাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারি না। মধ্যে তো দিন কত উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম, সেও দেবেরই দয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়ও নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভিতর যাওয়ার জন্য উঠল। আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হতে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারানাথ গল্প বলল, ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তাহার নাই বা বলিলাম।